আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব প্যারাসিটামল এক্সট্রা বা নাপা এক্সট্রা বা এইচ প্লাস বা এরকম যত রকমের লং প্যারা এরকম অসংখ্য কোম্পানির এরকমের প্যারাসিটামল প্লাস কেফেন। প্যারাসিটামল হলো 500 মিলিগ্রাম এবং কেফেন হলো 65 অর্থাৎ 65 মিলিগ্রাম। যত কোম্পানির আছে না কেন তা আমি একটু তুলে ধরছি। দেখুন, যে প্রত্যেকটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং বিরল প্রতিক্রিয়া অর্থাৎ সাইড ইফেক্ট রয়েছে, আমরা কিন্তু আদৌ জানি না, কিন্তু এর উপকারিতার দিকও রয়েছে। কিন্তু বিজ্ঞানী হ্যানেম্যান, যিনি নাকি হোমিও শাস্ত্রের একজন জনক, ইনি কিন্তু রিসার্চ করার পর অ্যালোপ্যাথি ওষুধে মানুষের উপকারের চেয়ে ক্ষতি বেশি করে এই গবেষণা করে তিনি বলে গেছেন। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। তবে আজকে এই প্যারাসিটামল এক্সট্রা আমরা গ্রহণ করলে প্রধানত কী কী ক্ষতি হয় সে বিষয় নিয়ে একটু প্রথমে বিস্তারিত বলছি। যেমন যকৃতের দুর্বলতা, অ্যালার্জিটিক প্রবলেম, কিডনির ক্ষতি, গ্যাস্ট্রোলাইসিস সমস্যা, ব্লাড কোয়াগুলেশনে বা রক্ত জমাট বাঁধানোর সমস্যা, গর্ভ অবস্থা এবং স্তন্যদানকারী মায়েদের জন্য সমস্যা, বিশেষভাবে আরও কিছু সতর্ক রয়েছে। তবে যাই হোক, এরকম অসংখ্য অপকারিতা দিকগুলো নিয়ে আজকে আলোচনা থাকবে। কারণ আমরা অনেকেই শুধু প্রত্যেকটা ওষুধের উপকারী সম্পর্কে জানি, কিন্তু এর কি সাইড ইফেক্ট রয়েছে সেটা তো জানি না। সেজন্য আমি, আল্লাহ যদি তৌফিক দান করে, ক্রমান্বয়ে একের পর এক কি কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, কি কি বিরল প্রতিক্রিয়া রয়েছে, এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব এই চ্যানেলের ভিতরে। সেজন্যই বলবো যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটন এবং অল বাটনে ক্লিক করে দেন। কেননা এই ইনফরমেশনটা লাইফে প্রত্যেকটা মানুষের জানা অতীব জরুরি। আসুন, আমরা প্যারাসিটামল, যাকে আমরা সাধারণত আমরা এটা ব্যথানাশক এবং জ্বর হলে আমরা গ্রহণ করে থাকি। যদিও এটি সাধারণত নিরাপদ হিসেবে বিবেচিত হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে লোকদের জন্য এটি মারাত্মক ধরনের কিছু ক্ষতি বয়ে নিয়ে আসে। তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এবং বিরল প্রতিক্রিয়া হতে পারে এই ওষুধের অতিরিক্ত মাত্রায় বা দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করলে। যদি আপনি অতিরিক্ত মাত্রায় গ্রহণ করেন এবং সারা বছর, সারা জনম আপনি যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু এই রকমের প্রবলেম আপনাকে ফেস করতে হবে। কি কি যতগুলো আমি বললাম। দেখুন, আপনার লিভারের কি কি ক্ষতি হতে পারে এ বিষয় নিয়ে একটু ধারণা দিচ্ছি। আমরা যে প্যারাসিটামলটা বা নাপা এক্সট্রাটা বা এইচ প্লাস বা রেনোভা প্লাস বা রিসেট প্লাস বা এক্সেল প্লাস ইত্যাদি অনেক কোম্পানি অনেকগুলো রয়েছে। তো সবগুলো শুধু কোম্পানির নাম বলে একে একে নাম বলতে যাই, তাহলে আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। যার জন্য আপনারা এই আলোচনার ভিতর আপনারা এগুলো লেন্দি আলোচনা দেখতে চান না। যাই হোক, 1 নম্বরে আসুন, আমরা জেনে নিই লিভারের কি কি ক্ষতি করতে পারে। দেখুন, প্যারাসিটামল সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া হলো লিভারের ক্ষতি। প্যারাসিটামলের যে ক্ষতির যতগুলো দিক রয়েছে তার চেয়ে প্রধান সবচেয়ে ইম্পর্টেন্ট যুক্ত হলো যে আপনার এই দেখুন ট্যাবলেটগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি, যে এই ট্যাবলেটটা আমরা গ্রহণ করলে কি কি প্রবলেম হবে এ বিষয় নিয়ে আজকে আলোচনা থাকছে। দেখুন, লিভারের সবচেয়ে বেশি ক্ষতি করে এটা অতিরিক্ত মাত্রায় যদি আমরা এই প্যারাসিটামল ট্যাবলেটটি গ্রহণ করি, যদি আমরা এটি অতিরিক্ত মাত্রায় অর্থাৎ এই প্যারাসিটামল এক্সট্রাটা অতিরিক্ত মাত্রায় গ্রহণ করি, তাহলে যারা নাকি বিশেষজ্ঞ ডক্টর রয়েছে তারা বিশেষ করে যদি একদিনে 4 গ্রাম বা তার বেশি যদি আমরা শোষণ করি, তাহলে আমাদের যে লিভার রয়েছে এর মধ্যে যে কোষ রয়েছে এগুলো ধ্বংস হয়ে যেতে পারে, এগুলো মারা যেতে পারে এবং এটি হেপাটাইটিস এবং লিভার ফেনিলিয়ন যকৃতের অকার্যকরিতা। দেখুন, এখন অনেক সময় দেখা যায় কি আপনার যে গর্ভে সন্তান রয়েছে, সন্তান যখন পৃথিবীতে পদাচারণ করেছেন, সেজন্য দেখা যায় আপনার সন্তান কি করেছে, জন্ডিস নিয়ে আসছে। মার গর্ভ থেকে আসার সময় জন্ডিস নিয়ে আসে। এর কারণ কি জানেন? আপনি যদি প্যারাসিটামল আগে অনেক গ্রহণ করে থাকেন, দেখুন আপনি যখন গর্ভাবস্থায় ছিলেন তখন কিন্তু ডক্টরের কাছে জ্বরের জন্য গেলে অবশ্যই নাপা বা প্যারাসিটামল বা রেনোভা বা রিসেট, অনলি রিসেট, তারপরে এইচ ইত্যাদি এর যে যত রকম ওষুধ রয়েছে এগুলো কিন্তু আপনাকে অ্যালাউ করেছিলেন।
কিন্তু কি আপনি জানেন আদৌ ওই পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আপনার সন্তানের উপর প্রভাব ফেলবে? এই জন্য আপনারা যখন প্যারাসিটামল গর্ভাবস্থায় গ্রহণ করেন একটু যত পারেন কম গ্রহণ করবেন। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যারা নাকি গর্ভবতী মায়ের রয়েছেন, যদি আপনি প্রাকৃতিকভাবে জ্বর কমাতে চান তাহলে কদবেল খেতে পারেন, আনারস খেতে পারেন। তারপর আপনি কামরাঙ্গার অল্প স্বল্প ভর্তা খেতে পারবেন। কামরাঙ্গা বেশি ভর্তা খেলে কিন্তু আবার অবশ্যই ক্ষতি রয়েছে, পাতলা পায়খানা হয়ে যেতে পারে। এবার আসুন, যকৃতের কোষের মাঝে ধ্বংস করবেই, সেই ক্ষেত্রে লিভারের যে আমাদের হেপাটাইটিস বি সেটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি সৃষ্টি হতে পারে। দীর্ঘ সময় বেশি মাত্রায় যদি আমরা এই ট্যাবলেটটি গ্রহণ করি তাহলে আরও আমাদের লিভারের গুরুতর থেকে গুরুতর, মারাত্মক থেকে মারাত্মক প্রবলেম হতে পারে এই প্যারাসিটামল এক্সট্রা গ্রহণ করার কারণে। চারটিখানি কথা ভেবেছেন? বলুন, চারটিখানি কথা ভেবেছেন? আলোচনা আমি কী করবো, দেখুন লিভারের যকৃত বলতে বলতে অনেক সময় হয়ে গেছে। তারপর দেখুন বিরল প্রতিক্রিয়ার ভিতরে একটা বলি যে অ্যালার্জিটিক প্রবলেম। বর্তমানে যদি আপনি ডক্টরের কাছে যান, অ্যালার্জিটিক প্রবলেম মানুষের, দেখুন আমরা বলি, আমরা সাধারণত অ্যালার্জিক যে কত জেনেটিকের নাম বলি, জেনেটিকে যেমন ধরেন আপনার হিস্টাসিন গ্রুপের একটা ওষুধ রয়েছে, তারপর সিটিরিজিন রয়েছে, তারপর রয়েছে আপনি কেটু টিফেন গ্রুপের ঔষধ, তারপর রয়েছে হলো আপনার তারপর রয়েছে সালবুটামল গ্রুপের ঔষধ, তারপর রয়েছে সিটিরিজিন গ্রুপের ঔষধ, তারপর রয়েছে লিবু সিটিরিজিন গ্রুপের ঔষধ, তারপর রয়েছে ডেসলোরাটাডিন গ্রুপের ঔষধ, তারপর রয়েছে ফেক্সুফেনাডিন গ্রুপের ঔষধ, তারপর রয়েছে আপনার মন্টি লুকাস্ট গ্রুপের ঔষধ, তারপর রয়েছে আপনার এরকম অসংখ্য ধাপ রয়েছে। তারপর দেখা যেন ফ্লোকুনাজল রয়েছে, ক্যানাজল রয়েছে, হ্যাঁ, তারপরে ইট্রাকোনাজল রয়েছে ইত্যাদি। কিন্তু এইসব রয়েছে আমাদের এই অ্যালার্জিটিক এবং অ্যান্টিফাঙ্গালের বিরুদ্ধে কাজ করার জন্য। দেখুন একটা জিনিস লক্ষ্য করলে আমরা যেটা বলতেছি প্রধানত যে আপনার এই যে এত রকমের অ্যালার্জিটিক বর্তমানে দেখা যায় কি আপনার রোফিউরক্সিম এরকমের একটা অ্যান্টিবায়োটিক বের হয়েছে, যেটা অল্প কিছুদিন হয়েছে। এখন দেখা যাচ্ছে কি ওই একটা ট্যাবলেটের দাম 50 টাকা করে, 55 টাকা করে। এখন আপনি চারটিখানি কথা ভেবেছেন যে আপনি ক্রমান্বয়ে এই অ্যালার্জিটিক প্রবলেম কেন বাড়তেছে? আমরা তো খাবার সেম খাচ্ছি, কিন্তু কিছু কিছু খাবার থেকে হচ্ছে, কিন্তু দেখুন সবচেয়ে বড় এফেক্ট করছে হলো প্রত্যেকটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার দিকে লক্ষ্য করি না আমরা তো দেখা যায় ওমেপ্রাজল গ্রুপের ঔষধ, রেভিপ্রাজল গ্রুপের ঔষধ, এইরকম অসংখ্য যে গ্রুপগুলো রয়েছে ধাপে ধাপে, সেগুলো আমরা অ্যালাউ করে থাকি। দেখুন প্রত্যেকটা ওষুধের সাইড ইফেক্ট রয়েছে, সেজন্য বলবো আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই আশা রাখছি, এবং পাশে থাকা বেল বাটন এবং অল বাটন ক্লিক করে দেবেন, এটাও আশা রাখছি। আসুন এবার আমরা জেনে নিই যে অ্যালার্জিটিক প্রবলেম। আমরা পরীক্ষা করার পর মানুষের শরীরে প্যারাসিটামল যখন মোটামুটিভাবে গ্রহণ করে থাকে দীর্ঘদিন পর্যন্ত, তাহলে তার শরীরে অ্যালার্জিটিক প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই বেশি, যা হালকা থেকে গুরুতর অনেক হালকা থেকে অনেক মারাত্মক ধরনের গুরুতর হতে পারে। এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে অনেকগুলো, যেমন ধরুন আপনার চামড়ায় ফুসকুড়ি বা চুলকানি দেখা, ফুসকুড়ি মানে ছোটো ছোটো গোটা দেখা, তারপরে সুরিয়েসিয়াস বা রাস্ট বা স্কিন র্যাশ ইত্যাদি এইসব ধরনের দেখা। তারপর হচ্ছে শ্বাসকষ্ট, যেটা নাকি অ্যালার্জিতে আরেকটা অন্যতম প্রধান উপাদান। দেখুন শ্বাসকষ্ট বা অ্যানফাইলক্সিন, শ্বাসকষ্ট হতে পারে, বা অ্যানফাইলক্সিন ইত্যাদি এই ধরনের ডিজিজে আপনি আক্রান্ত হতে পারেন এই প্যারাসিটামল গ্রহণ করার কারণে। দেখুন কিডনিতেও ক্ষতি হতে পারে। কিডনিতে কী হতে পারে? কিডনি স্টোনে হতে পারে। কিডনিতে দেখুন যদি বেশি পরিমাণে বা দীর্ঘদিন পর্যন্ত আপনারা একাধারে প্যারাসিটামল গ্রহণ করেন, যার ফলে কিডনির ওপর চাপ পড়তে পারে। বিশেষ করে যারা কিডনির সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে তো খুবই মারাত্মক, এবং দীর্ঘ সময় ধরে যদি বেশি পরিমাণে প্যারাসিটামল আমরা গ্রহণ করে থাকি তাহলে কিডনির কার্যকারী ক্ষমতা কমে যেতে অবশ্যই পারে। এবার আসুন গ্যাস্ট্রিকের সমস্যা। আমরা যদি প্যারাসিটামল গ্রহণ করি তাহলে আমাদের পেটের অ্যাসিডিটি, অর্থাৎ যদি আমরা প্যারাসিটামল সাধারণত গ্যাস্ট্রিকের ক্ষতি কম করে, তবে কখনো কখনো কিন্তু আমরা
এটি যখন বেশি মাত্রা মোটামুটি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করব, তাহলে কিন্তু ব্যক্তির পেটে অস্বস্তি এবং পেটে ব্যথা এবং পেটে আপনার ব্যথা সৃষ্টি হতে পারে এবং অ্যাসিডিটি থেকে আলসার পর্যন্ত হয়ে যেতে পারে। সেজন্য আমরা কিন্তু এই প্যারাসিটামল অবশ্যই কিন্তু যথাসম্ভব এড়িয়ে চলবো। কেননা প্যারাসিটামল না, লাইফে ঔষধের জগতে যত রকম মেডিসিন রয়েছে সকল ওষুধ থেকেই দূরে থাকতে হবে। তবে ন্যাচারাল হয়তো আমাদের কীভাবে ডিজিজকে মুক্ত করা যায় সে বিষয় নিয়েই চিন্তা ভাবনা, সেই বিষয়ের দিকে নজর দিতে হবে। এবার আসুন, ওষুধের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। যারা নাকি গর্ভাবস্থা রয়েছেন, দেখুন এরকম অসংখ্য রয়েছে। আমি কতগুলো আলোচনা করব বলুন। তারপরে বলে দিচ্ছি, আপনার গর্ভাবস্থা এবং স্তন্যদানকারী মায়েদের, অর্থাৎ যারা বুকের দুধ খাওয়াচ্ছেন মায়েদের, তাদের ক্ষেত্রে কিন্তু প্যারাসিটামলটা সাধারণত প্রেগনেন্সি ক্যাটাগরি, এটাকে বি বলা হয়, সেফ বলা হয়। কিন্তু যদিও আপনার সেফ, তারপর পার্শ্ব প্রতিক্রিয়া এবং বিরূপ প্রতিক্রিয়ার কারণে আপনার এবং আপনার গর্ভের যে সন্তান রয়েছে সেই সন্তানে আপনার এবং আপনার যেই সন্তান বুকের দুধ খাচ্ছে তারও ওপরে প্রভাব ফেলতে পারে। এই জন্য দেখবেন বাচ্চাদের অনেক সময় ঠান্ডা লাগে তো ছাড়ে না, ঠান্ডা লেগে আছেই তো তা সারে না। কেন সারে না? কখনো কি চিন্তা করেছেন? বলেন যে তাকদির। হ্যাঁ, তাকদির। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখলে কোনো কিছু লাগবে না, এটা নিশ্চিত যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো রকমের কোনো মেডিসিন ছাড়া, কোনো রকমের কোনো খাবার ছাড়া মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখতে পারবেন, কোনো রকমের সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সব পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, আল্লাহ রাব্বুল আলামিন হলো সর্বশক্তি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই এগুলো যে ইনি সব কিছু পারেন, সব কিছু দেখেন। ইন্নাল্লাহা আলা সামিউন বাসির। আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় মহাজ্ঞানী। যাই হোক, তো আমি বলছি যে এই গর্ভাবস্থায় আপনারা দেখুন, গর্ভাবস্থা এবং স্তন্যদানকারী প্যারাসিটামল ব্যবহার করার সম্পর্কে যদি আপনারা জানতে চান, পরামর্শের অবশ্যই প্রয়োজন রয়েছে। যদি সাধারণত এটি গর্ভবতী মহিলাদের জন্য আমরা নিরাপদ বলে, আমরা ডক্টররা সাধারণত নিরাপদ বলে কি করে থাকি, এটা আপনার অ্যালাউ করে থাকি। কিন্তু দীর্ঘ সময় ব্যবহার করার চিকিৎসা যদি নিতে হয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। যাই হোক, মোটামুটি আলোচনা এরকম অনেকগুলো রয়েছে, সবগুলো আমি আলোচনা করতে পারবো না। তবে আলোচনা সবগুলো শেষ করলে আপনার রিভিউ অনেক লেন্দি হয়ে যাবে। এইসব লেন্দি আলোচনা আপনারা দেখতে চান না। তবে যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে একটা আলোচনার ভিতর চেষ্টা করেন যে সবগুলোই মানে ক্ষতির দিকগুলো আমাদেরকে জানিয়ে দেন। তবে প্রধান যেই ক্ষতির দিকগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমি জানিয়ে দিয়েছি, কিন্তু একটু বিস্তারিতভাবে আলোচনা করার মতো সময় আমার ছিল, কিন্তু আপনারাই দেখেন না, আপনারাই অনেক সময় এত লেন্দি ভিডিও দেখতে চান না। যাই হোক, সকলের সুস্থতা, সকল ধরনের মঙ্গল, সকল ধরনের বিপদ আপদ, সকল ধরনের অসুখ বিসুখ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, এই কামনা করি আজকের আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।